ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। খুব দারুণ একটা তথ্য, ভারতের জলবায়ু কেমন জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। আর ভারতের যে জলবায়ু এটা একটু উষ্ণমণ্ডলীয় টাইপের। আমাদের ভারত কি, ভারতের উপর দিয়ে তোমরা দেখেছো কর্কট ক্রান্তি রেখা বলে একটা রেখা বিস্তৃত হয়েছে, আর এই কর্কট ক্রান্তি রেখাটা যেখান দিয়ে বিস্তৃত হয়েছে এটা কিন্তু ক্রান্তীয় উষ্ণমণ্ডলের মধ্যে পড়ে। তো এখানে আমরা ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু পাই। এখন এই মৌসুমী কি, মৌসুমী হচ্ছে একটা বায়ু প্রবাহের নাম। এই মৌসুমী বায়ু প্রবাহটা মধ্য ভারত মানে পৃথিবীর মধ্যভাগ থেকে আমাদের ভারতের দিকে ধেয়ে আসে। এই মৌসুমী বায়ুটা কিন্তু আমাদের ভারতে বৃষ্টিপাতের জন্য প্রধানত দায়ী। ভারতে যে জলবায়ু পরিবর্তন, ভারতের শীত, বর্ষা, গ্রীষ্ম সবকিছুই কিন্তু এই মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল। এই কারণে আমরা ভারতকে বলে থাকি কি, ভারত মৌসুমী বায়ুর দেশ। মৌসুমী বায়ুর দেশ কোনটি, সেটা হচ্ছে ভারত। খুব ভালো কথা। ভারতে যে বৃষ্টিপাত হয় তার ম্যাক্সিমামটাও কিন্তু এই মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল। এবারে দেখো একটা জিনিস বলি, এই যে মৌসুমী শব্দটা এসেছে একটা অ্যারাবিক শব্দ থেকে। আরবিতে এই মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু বা সিজন। ঋতু, মৌসুমী শব্দের অর্থ কি, ঋতু, বুঝেছো? তো আমরা আমাদের ভারতে প্রধানত এরকম 4টি ঋতু দেখতে পাই, প্রধানত 4টি, কোন বইতে তোমরা 6টিও দেখতে পাবে। 6টি ঋতু হয়ে থাকে, 6 ঋতু, কিন্তু আমরা 4টি ঋতু প্রধানত দেখতে পাই। 4টি হচ্ছে মৌলিক ঋতু, আর বাকি 2টো ঋতু হচ্ছে বসন্ত আর হেমন্ত। এগুলো তোমার হচ্ছে বর্তমানে যে আলাদা করে আর ঋতু হিসেবে তাদের বিবেচনা করা হয় না। তো ঋতু সাধারণত আমরা দেখব কি, ঋতুর শ্রেণী বিভাগ করলে 6টি হয়ে থাকে। একটা হচ্ছে কি গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীতকাল, শরৎকাল আর বসন্তকাল। এইভাবে কিন্তু আমরা আমাদের ঋতুটাকে কি দেখে থাকি, তাই তো? আমাদের এই 6টি ঋতু আছে। তো এই 6টি ঋতুর ভিতরে 4টি ঋতু প্রধানত উল্লেখযোগ্যভাবে দেখতে পাওয়া যায়, পরিলক্ষিত করা যায়। বাকি 2টো ঋতু হেমন্ত আর বসন্ত, বসন্তটা তবুও বোঝা যায় কিন্তু হেমন্ত ঋতুটা অত বোঝা যায় না। তো ওই ঋতুগুলোকে আমরা এখানে রাখিনি। প্রধান 4টে ঋতু নিয়ে আজকে আলোচনা হবে। ভারতের জলবায়ু নিয়ে যখন আলোচনা করব তখন এই 4টি নিয়ে আলোচনায় কিন্তু আসতে হবে। আচ্ছা, জলবায়ুতে আসার আগে আরেকটা জিনিস বলি, তোমরা প্রায়শই জলবায়ুর সঙ্গে আরেকটা শব্দ নিশ্চয়ই শুনেছো, সেটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া, এই আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি? আবহাওয়া এবং জলবায়ু এই দুটো আসলে কি, আমরা প্রায়শই এটা শুনে থাকি। আবহাওয়া মানে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস দৈনন্দিন জীবনে, মানে আমাদের দৈনিক জীবনে চারিপাশে যে ধরনের পরিবর্তনগুলো হয়, পরিবেশগত পরিবর্তন, সেটাকেই আবহাওয়া বলে। যেমন একটা দিনে এক জায়গায় বৃষ্টিপাত হলো, কোথাও একটু রোদ উঠলো, কোথাও একটু রোদ কম উঠলো, কোথাও একটুখানি তোমার হচ্ছে বরফ পড়লো। এই যে বিষয়, এটাকে সাধারণত আমরা বলছি কি, এটাকে বলছি আবহাওয়া। আবহাওয়া মানে হচ্ছে দৈনন্দিন পরিবর্তনকে বোঝায়। আর জলবায়ু মানে কি? জলবায়ু মানে হচ্ছে একটা স্থানের 100-200 বছর কিংবা 50-60 বছরের একটা গড় আবহাওয়াকে বোঝানো হয়ে থাকে, বুঝেছো? 50-60 বছরের গড় আবহাওয়াকে আমরা বলে থাকি জলবায়ু। খুব বিষয়, একদমই খুব ভালো কথা। জসিমউদ্দিন বলে ফেলেছে, স্যার আবহাওয়া প্রায়শই পরিবর্তন হতে পারে কিন্তু জলবায়ু পরিবর্তন হতে প্রায় 30-35 বছর সময় লাগে। একদমই ঠিক, জলবায়ু পরিবর্তন হয় না। জলবায়ু হচ্ছে আবহাওয়ার একটা দীর্ঘকালীন ভার্সন, বুঝেছো? আচ্ছা, এবারে দেখো, এই যে আমাদের ভারতে আমরা 4টে ঋতু দেখতে পাই, 4টে ঋতুর মধ্যে প্রথমে যে ঋতুটা সেটা হচ্ছে গরমকাল। গরমকাল কখন আসে? মার্চ মাস থেকে মে মাসের মধ্যে কিন্তু গরমকাল থাকে আমাদের ভারতে। মার্চ, এপ্রিল, মে 3টে মাস ভারতে গরমকাল বিরাজ করে থাকে। এখন বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং খুব বাড়ছে, এই কারণে সারা বছরটা কিন্তু গরমকাল মনে হয়। দেখবে এখন গ্লোবাল ওয়ার্মিং অনেক বেড়ে গেছে, এই কারণে সারা বছরটাই কিন্তু গরমকাল মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি গরমকাল মার্চ মাস থেকে মে মাসের মধ্যে ভারতে আসে, বুঝেছো? সারা দেশ জুড়ে এই সময় উষ্ণতা বেশি থাকে, খুব বেশি আকারে উষ্ণতা থাকে। আচ্ছা, ভীষণ গরমে নদী, হ্রদ, পুকুর, জলাশয় প্রায় শুকিয়ে যায়,
বিশেষ করে আমাদের ভারতবর্ষে কিন্তু যখন গরম পড়ে কি হয়, একটা সাঁই সাঁই পরিস্থিতি চলে আসে, মানুষ কিন্তু একেবারে একটা হাঁপাহাঁপির মধ্যে পড়ে যায়, তাই না? তো এটা আমরা দেখতে পাই। আরো অনেক কিছু ঘটে, এই সময় মাটি শুকিয়ে যায়, জলের যে স্তর, আমাদের ভূমি যে জল, ভূমি জলের স্তর সেটা অনেক নিচে নেমে যায়। তারপরে একমাত্র পার্বত্য অঞ্চল আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকে। এই সময় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বহু জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছায়। এটা 40 কেন, মাঝে মধ্যে 45 ডিগ্রিতেও কিন্তু পৌঁছে যেতে পারে, 40-এর উপরে চলে যায় মাঝে মধ্যে কিন্তু তাপমাত্রা, বুঝেছো? আচ্ছা, এই যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে আমাদের ভারতে কিছু স্থানীয় বায়ু প্রবাহ হয়। স্থানীয় বায়ু প্রবাহ মানে কি, মানে কোনো একটা অঞ্চলে যে বায়ু বিশেষ করে প্রবাহিত হয় তাকে স্থানীয় বায়ু বলা হয়, তাই তো? কিছু কিছু বায়ু হয় অনেক বৃহৎ অঞ্চল জুড়ে মানে প্রবাহিত হয়, যেমন আয়ন বায়ু, তারপরে পশ্চিমা বায়ু, এগুলো বৃহৎ অঞ্চল জুড়ে প্রবাহিত হয়, এগুলোকে স্থানীয় বায়ু বলা হয় না। স্থানীয় বায়ু আমরা তাকে বলবো একটা স্থান বিশেষে যখন কোনো বায়ু প্রবাহ হবে তাকে স্থানীয় বায়ু বলা হয়। যেমন লু, আঁধি, কালবৈশাখী, আরো বিশ্বের বুকে এরকম স্থলবায়ু, এরকম স্থানীয় বায়ু প্রচুর আছে। তোমরা দেখবে আমেরিকা যুক্তরাষ্ট্রে চিনুক প্রবাহিত হয়, চিনুক একটা বায়ু প্রবাহের নাম, আমেরিকায় প্রবাহিত হয়। হ্যাঁ, ইউরোপে গেলে মিস্ট্রাল, ফন প্রবাহিত হয়। আফ্রিকা মহাদেশের উত্তর অংশে খামসিন বায়ু প্রবাহ, হারমাট্টান বায়ু প্রবাহ, তোমরা এগুলো ছোটবেলাতে পড়েছো স্কুলে কিন্তু। ওকে, তারপরে আমাদের ভারতবর্ষে যদি দেখি আমরা স্থলবায়ু, তারপরে হচ্ছে সমুদ্রবায়ু, স্থলবায়ু, সমুদ্রবায়ু, সমুদ্রবায়ু সমুদ্রের দিক থেকে প্রবাহিত হয়, আর স্থলবায়ু স্থলভাগের দিক থেকে প্রবাহিত হয়, এগুলো তোমরা পড়েছো। এই জিনিসগুলো সব স্থানীয় বায়ুর মধ্যে পড়ে, স্থানীয় অঞ্চলে এই বায়ু প্রবাহগুলো হয়। এখন তেমনই একটা বায়ু প্রবাহ হচ্ছে লু আর আঁধি। এখন লু আর আঁধিটা কি? লু আর আঁধি সম্পর্কে বুঝতে হলে এই প্যারাটা আমরা একটু পড়ি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে গরমকালে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক এবং উষ্ণ বায়ু, যেটাকে বলা হচ্ছে লু, সেটা প্রবাহিত হয়। তো লুটা তাহলে কোথায় প্রবাহিত হচ্ছে? উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর ভারতের কিছু অংশে। আমরা এক কথায় বলতে পারি লুটা আমাদের ভারতের উত্তর পশ্চিম অংশে প্রবাহিত হয়। তো লু কোথায় প্রবাহিত হয়? লু এটা আমাদের ভারতের উত্তর পশ্চিম অংশে কিন্তু প্রবাহিত হয়ে থাকে। আচ্ছা, সাথে সাথে বলা হচ্ছে এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, মানে উষ্ণতা খুব বেড়ে যায়, 50 ডিগ্রির উপরে উষ্ণতা চলে যায় এবং মানুষের এখানে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। আচ্ছা, তীব্র তাপপ্রবাহে অনেকের মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটে। তীব্র যখন তাপপ্রবাহ ঘটে মানুষ মারাও যেতে পারে, এতটা খতরনাক একটা কিন্তু স্থানীয় বায়ু প্রবাহ এটা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে প্রচুর পরিমাণে ধূলিঝড় হয়ে থাকে, এটাকে আঁধি বলা হয়। তো এই সময় কি হয়, পশ্চিম ভারতে আবার একটা উষ্ণ বায়ু প্রবাহ, তার সাথে সাথে আবার ধূলিঝড় শুরু হয়ে যায়। তো উষ্ণ বায়ু প্লাস ধূলিঝড় দুটো যখন একসাথে মিশবে তখন হয়ে যাবে আঁধি। আঁধি থেকে মনে রাখবে কি হয়, আঁধি, আঁধি মানে হচ্ছে অন্ধকার পরিস্থিতি। যখন ধুলো ঝড় হবে তখন কি হবে, অন্ধকার পরিস্থিতির সৃষ্টি হবে। তো ধুলো ঝড় যখন হয় অন্ধকার পরিস্থিতির সৃষ্টি হয়, এই কারণে এটাকে আঁধি বলা হয়ে থাকে। তো লু আর আঁধি আমরা মোটামুটি বুঝলাম কোথায়। লু আর আঁধি এই দুটো প্রবাহিত হয়ে থাকে আমাদের ভারতের উত্তর এবং পশ্চিম অংশে। গুড, এটা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, এটা কোথায় প্রবাহিত হয়, দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হবে। আচ্ছা, এরপরে দেখো এই সময় আমাদের পূর্ব ভারতে যদি আমরা চলে আসি, আমাদের তখন পূর্ব ভারতে বৈশাখ জ্যৈষ্ঠী মাস, হ্যাঁ, মার্চ এপ্রিল মে মাসের দিকে এইখানে কিছু এরকম স্থানীয় বায়ু প্রবাহ দেখা যায়। এর ভিতরে একটা বায়ু প্রবাহ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কালবৈশাখী। গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের আশেপাশের যে রাজ্য আছে ওড়িশা, হ্যাঁ, তারপরে আরো যদি দেখি আসাম অংশ, হ্যাঁ, এই অংশগুলোতে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এই সব জায়গাতে গ্রীষ্মকালের দিকে বিকাল বেলাতে একটা কিন্তু বিকাল এবং সন্ধ্যার দিকে
প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়ে থাকে, একে বলা হয় কালবৈশাখী। এর ফলে উষ্ণতা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক হয়। তো গরমকালে একটা হাইফাই পরিস্থিতি, তার মাঝখানে বিকালবেলা ঝড় আর পানি হলো, এতে কি হবে, মানুষ একটু স্বস্তি পাবে, তাই তো। বিশেষ করে জ্যৈষ্ঠ মাস যখন আমাদের চলে থাকে বাংলা অঞ্চলে, সেই জ্যৈষ্ঠ মাসের সময়ে আমরা দেখব এই ধরনের ঝড় হয়। কালবৈশাখী ঝড়ের সময় আমরা মনে আছে তখন আম কিন্তু গাছে ধরে, তাই তো, আম বড় বড় হয়ে যায়, আম পাকার সময় চলে আসে প্রায়, তো সেই সময়ে কিন্তু এই কালবৈশাখী ঝড় হয়ে থাকে, তাই তো। তো এই কালবৈশাখী ঝড় খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে, এটা কোথায় প্রবাহিত হচ্ছে, পূর্ব ভারতে প্রবাহিত হয়ে থাকে। আচ্ছা, কালবৈশাখী ঝড়কে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে নরওয়েস্টার। কালবৈশাখীর অন্য কিছু নাম আছে, আমি একটা এখানে নতুন স্লাইড নিয়ে তোমাদের লিখে দিচ্ছি। কালবৈশাখীর অন্য নাম হলো নরওয়েস্টার। নরওয়েস্টার, বুঝেছো? আচ্ছা, এটার আরো একটা নাম আছে। এই কালবৈশাখীকে অসম রাজ্যে, আমাদের ভারতের একটা রাজ্য হচ্ছে অসম, সেই অসম রাজ্যে যখন কালবৈশাখী হবে, এটাকে বলা হয়ে থাকে বরদৈছিলা। এটাকে অসম রাজ্যে কি বলা হয়, বরদৈছিলা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ, এটা খাতায় লিখতে হবে। আসাম রাজ্যে কালবৈশাখী কি বরদৈছিলা নামে পরিচিত। কালবৈশাখীটা কি একটা স্থানীয় বায়ুপ্রবাহ, ঠিক আছে। এটা কি ধরনের বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ। পৃথিবীর বিভিন্ন অংশে আমরা বিভিন্ন স্থানীয় বায়ুপ্রবাহ দেখতে পাই, তার মধ্যে ভারতে এইগুলো। আচ্ছা, এরপরে চলো গ্রীষ্মকাল থেকে এই কয়েকটা জিনিস জেনে রাখলেই হবে। এবার একটু শীতকালে আসি, বর্ষাকালে আসি। বর্ষাকালটা গ্রীষ্মের পরপরই চলে আসে। বর্ষাকালটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। জুন মাসের প্রথম সপ্তাহে আমাদের ভারতে বর্ষাকাল প্রবেশ করে, সেখান থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বর্ষাকাল চলে থাকে। ভারতে যখন মৌসুমী বায়ুর আগমন ঘটে, মৌসুমী বায়ুর আগমনকালে মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম স্থলভাগে দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উষ্ণতা তুলনায় কমে যাওয়ায় সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু প্রবাহ হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কি বলা হলো ভালো করে দেখো, যখন গ্রীষ্মকাল চলে আমাদের ভারতে, সেই গ্রীষ্মকালে কি হয়, মে জুন মাসের দিকে উষ্ণতা খুব বেড়ে যায়। এখন উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হবে, উষ্ণতা বাড়লে একটা অঞ্চলে, মনে করো একটা তোমার অঞ্চল আছে, সেই অঞ্চলে উষ্ণতা বেড়ে গেল। এখন উষ্ণতা বেড়ে গেলে এখানে যে বায়ুগুলো আছে, সেই বায়ুগুলো কি হলো, উষ্ণ হলো। আর বায়ু যত উষ্ণ হবে তত হালকা হয়ে যাবে। তো বায়ু যখন উষ্ণ হবে, হালকা হবে, তখন কি হবে, বায়ু উপরের দিকে উঠে যাবে, আর এই নিচের অংশটা খালি হয়ে যাবে। এর ফলে সৃষ্টি হবে এখানে নিম্নচাপ। এর ফলে কি সৃষ্টি হবে, নিম্নচাপ। এখন এই জায়গাটায় বায়ু খালি হয়ে গেছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তখন বাইরে থেকে বায়ু আসবে, তাই তো, এই জায়গাটা পূরণ করার জন্য। এই যে বাইরে থেকে বায়ুগুলো ছুটে ছুটে আসছে নিম্নচাপের দিকে, এটা কোন দিক থেকে আসছে, বঙ্গোপসাগরের দিক থেকেও আসছে, আবার আরব সাগরের দিক থেকেও আসছে। এই দিকে যেহেতু সমুদ্র, এবং সমুদ্রের দিকে একটু উষ্ণতা কম থাকে, তো সেই দিক থেকে কি হয়, বায়ুগুলো ছুটে ছুটে আসে নিম্নচাপ অঞ্চলের দিকে। আচ্ছা, ফলে সেখানে কি হয়, উষ্ণতা কম হয়, সেখানে উচ্চচাপের সৃষ্টি হয় আরব সাগরে। ফলে বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ, দেখো সাগরের উপরে যে বায়ু প্রবাহ থাকবে বা বায়ু থাকবে, সেটা অবশ্যই জলীয় বাষ্পপূর্ণ হবে, কারণ মহাসাগর থেকে জল কি হবে, ইভাপোরেট হয়ে বায়ুর সঙ্গে মিশে যাবে, তাই তো, বাষ্পীভূত হয়ে বা ঘনীভূত হয়ে কি হবে, মিশে যাবে বায়ুর সাথে। সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহটা যখন ভারতের দিকে ছুটে আসবে, তখন কিন্তু ভারতে ওই বায়ুটাকে আমরা বলবো মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ু যে শাখাটা ভারতের দিকে আসে তাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো ভারতে কোন
মৌসুমী বায়ুটা আসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আমাদের ভারতে আসে। কোন দিক থেকে আসে? দক্ষিণ পশ্চিম। আমাদের ভারতের পশ্চিম দিক কোন দিক? এই যে আরব সাগর যেদিক আছে এটা পশ্চিম দিক। আচ্ছা, আর এই নিচের যে অংশ এটা হচ্ছে দক্ষিণ দিক। অর্থাৎ এইরকম একটা কোনাকুনি ভাবে আমাদের ভারতে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রবেশ করে, এরকম একটা কোনাকুনি ভাবে। এখন এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা যখন আমাদের ভারতে আসে, ঠিক আছে, তখন এইখানে অবস্থিত আছে পশ্চিমঘাট পর্বত। তোমাদের আমি পড়িয়েছি, মনে করে দেখো, এইখানে পশ্চিমঘাট পর্বত আছে তো? বলো বলো দ্রুত। সঞ্চিতা, রাকেশ, গৌতম, পশ্চিমঘাট পর্বত আছে বলেছিলাম তো ওখানে? একদমই, ওইখানে পশ্চিমঘাট পর্বত আছে। ভেরি গুড। তো এই যে মনে করো একটা বায়ু প্রবাহ যখন আসছে দক্ষিণ পশ্চিম দিক থেকে, মানে এইটা দক্ষিণ পশ্চিম দিক, সেই দিক থেকে মৌসুমী বায়ুটা আসছে, জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু। তো সেটা যখন আসছে সেটা পশ্চিমঘাট পর্বত, এই যে পশ্চিমঘাট পর্বতটাকে আমরা আবার অনেক সময় কি বলি? সহ্যাদ্রি পর্বত, তাই না? তো এই সহ্যাদ্রি বা পশ্চিমঘাট পর্বতে বাধা প্রাপ্ত হয়। এখন জলীয় বাষ্পপূর্ণ একটা বায়ুকে হঠাৎ করে তুমি বাধা দিলে তখন কি হবে? তখন সেখানে ওই বায়ুটা অনেক বৃষ্টিপাত ঘটাবে। এই বৃষ্টিপাতকে আমরা বলে থাকি শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কি হয় সেটা একটু বোঝাই। শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে সেই ধরনের বৃষ্টিপাত যখন কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহের গতিপথে একটা পাহাড় বা টিলা বা পর্বত চলে আসবে, তখন সেটাতে বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত হয় তাকে আমরা বলি শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈল মানে হচ্ছে পাহাড়, পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো এখানে দেখো মনে করো একটা আর্দ্র বায়ু আসছে, আর্দ্র মানে ওই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেটা মনে করো আরব সাগরের দিক থেকে আসছে, এই দিক থেকে আমাদের ভারতে আসছে, আর মাঝখানে এখানে পশ্চিমঘাট পর্বত আছে। এখন পশ্চিমঘাট পর্বতে গিয়ে এটা হঠাৎ করে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কি হবে? পশ্চিমঘাট পর্বতের ঢাল বরাবর এটা উপরের দিকে উঠে যাবে, তাই তো? এবার উপরের দিকে যখন উঠবে, উঠে কিন্তু এ কি হবে? ঘনীভূত হয়ে যাবে, মেঘের সঙ্গে মিশে যাবে। মেঘের সঙ্গে মিশে এই পশ্চিমঘাট পর্বতের যেটা পশ্চিম ঢাল, এই দিকটা পশ্চিম আরব সাগরের দিক, তাই পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। এটাকে আমরা বলবো শৈলক্ষেপ বৃষ্টিপাত। আচ্ছা, এই যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটাবে, এই পশ্চিম ঢালটাকে আমরা বলবো প্রতিবাদ ঢাল। শৈলক্ষেপ বৃষ্টিপাত তাহলে পর্বতের কোন ঢালে হয়? প্রতিবাদ ঢালে হয়, প্রতিবাদ ঢালে হয়ে থাকে। বুঝেছো? তো পশ্চিমঘাট পর্বতের কোন দিকটা প্রতিবাদ ঢাল? পশ্চিম দিকটা প্রতিবাদ ঢাল। আর যে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয় এই অঞ্চলটাকে আমরা বলে থাকি বৃষ্টি বহুল অঞ্চল। বৃষ্টি বহুল অঞ্চল। বুঝেছো? আরেকটা হচ্ছে পর্বতের অপোজিট ঢাল। পর্বতের অপোজিট ঢালটাকে আমরা বলে থাকি অনুবাদ ঢাল। যেহেতু জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা এখানে বেশিরভাগ বৃষ্টিপাত ঘটিয়ে ফেলছে, এই কারণে ওটাতে জলীয় বাষ্প কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই পর্বতের যে অপোজিট ঢাল থাকবে বা পর্বতের যেটা অন্য ঢালে অনুবাদ ঢাল, যেটা মানে যেদিকে বৃষ্টিপাত হচ্ছে প্রতিবাদ ঢাল, তার অপোজিট ঢালে কি হবে? বৃষ্টিপাত কম হবে, বৃষ্টিপাত হবে না বললেই চলে। এই কারণে এখানে সৃষ্টি হবে বৃষ্টির ছায় অঞ্চল। বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? বুঝে নাও আজকে। বৃষ্টির ছায় অঞ্চল হচ্ছে পর্বতের অনুবাদ ঢালে ঘটে, এই ঢালটাকে আমরা অনুবাদ ঢাল বলি। এখানে শুষ্ক এবং শীতল বায়ু প্রবাহিত হয়। বুঝেছো? শুষ্ক এবং শীতল বায়ু প্রবাহিত হয়ে থাকে, এখানে বৃষ্টিপাত হয় না। তো আমাদের ভারতবর্ষে তাহলে প্রথমে বোঝো, এখান থেকে কয়েকটা পয়েন্ট তোমাদের লিখে দিই। আমাদের ভারতবর্ষে তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে প্রবেশ করছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রথম প্রবেশ করে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে, ঠিক আছে? এবং কোথায় প্রবেশ করে? কেরালা রাজ্যে। কোথায় প্রবেশ করে? কেরালা রাজ্যে। আচ্ছা, কেরালা রাজ্যে যে এটা প্রবেশ করে, ওই কেরালা রাজ্যটাতে একটা উপকূল রেখা আছে এইখানে। এই উপকূলটাকে আমরা কি বলি জানো? কেরালার উপকূলকে কি বলা হয়? কেরালার উপকূলকে আমরা কি বলি? মালাবার উপকূল। তো সেই মালাবার উপকূল, এই উপকূলে ভারতের প্রথম কিন্তু বৃষ্টিপাত হয়। তো ভারতের প্রথম বৃষ্টি কোথায় হচ্ছে?
ভারতের প্রথম বৃষ্টিপাত এখানেই হয়। বুঝেছো? জুন মাসের প্রথম সপ্তাহে। জুন মাসের প্রথম সপ্তাহের দিকে তাহলে মালাবার উপকূলে ভারতে প্রথম কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালটাকে আমরা বলবো বৃষ্টি বহুল অঞ্চল, আর পূর্ব ঢালটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। একটুখানি লিখে দিই কোনটা বৃষ্টির ছায়া অঞ্চল, কোনটা বৃষ্টি বহুল অঞ্চল। ওকে, দেখো বৃষ্টি বহুল অঞ্চল ভারতে দুটি দেখতে পাওয়া যায়। বৃষ্টিবহুল অঞ্চল ভারতে কতি আছে? দুটি স্থানে খুব গুরুত্বপূর্ণ আমরা বৃষ্টিবহুল অঞ্চল সাধারণভাবে দেখতে পাবো। প্রথম হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালান, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের ভারতে যখন এই মেঘালয় রাজ্যে যাব আমরা, এই মেঘালয় রাজ্যে একটা পর্বত আছে গারো খাসি জয়ন্তিয়া, সেই পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয়ে থাকে। এখানেও আমরা দেখব বৃষ্টি বহুল অঞ্চল সৃষ্টি হয়েছে। নাম হচ্ছে মৌসিনরাম। এখানে কি আছে? মৌসিনরাম। এই মৌসিনরাম বা এটাকে বলা হয় চেরাপুঞ্জি। মৌসিনরাম বা চেরাপুঞ্জি, এই মৌসিনরাম বা চেরাপুঞ্জি এটা বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল। বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল তাহলে কোথায় আছে? মৌসিনরাম বা চেরাপুঞ্জি, এটা মেঘালয় রাজ্যের মধ্যে পড়ে, নর্থ ইস্টের মধ্যে। বুঝেছো? আচ্ছা, এছাড়া ভারতের দুটো বৃষ্টির ছায়া অঞ্চল আছে। বৃষ্টির ছায়া অঞ্চল আমরা কোথায় দেখতে পাবো? অবভিয়াসলি যেখানে বৃষ্টি বহুল অঞ্চল আছে, পাহাড়ের অপোজিট ঢালে আমরা বৃষ্টির ছায়া অঞ্চল দেখতে পাবো। তো আমরা একটা লিখতে পারি, পশ্চিমঘাটের পূর্ব যে ঢাল আছে, সেই পূর্ব ঢালটা হচ্ছে একটা বৃষ্টির ছায়া অঞ্চল, এখানে বৃষ্টি হয় না, শুষ্ক অংশ। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে বলছিলাম মৌসিনরাম বা চেরাপুঞ্জি, এটা পর্বতের একটা ঢাল, প্রতিবাদ ঢাল। এর অনুবাদ ঢাল হচ্ছে শিলং শহর, এটা মেঘালয় রাজ্যে আছে, মেঘালয়ের রাজধানী শিলং। এই শিলংটা কিন্তু একটা বৃষ্টির ছায়া অঞ্চল। বুঝেছো? এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে, বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে। বুঝেছো এভরিবডি? আজকে কমেন্টটা পড়তে পারবো না বাবা, আমি কমেন্ট নিচে দেখতে হচ্ছে, তো আমার বারবার নিচে ফেরাটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আমি লাস্টের দিকে টাইম বার করে পড়বো, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা স্যার, এর ভিতরে যদি দুটোই অপশন আসে কোনটা লিখবো? মৌসিনরামটাকেই নেবে, ঠিক আছে? তোমরা উত্তর হিসাবে মৌসিনরামটাকেই নেবে। মৌসিনরাম যেখানে, চেরাপুঞ্জি সেখানেই অবস্থিত আছে, দুটোই একই জায়গাতেই আছে। মৌসিনরামটাকেই তোমরা বেশি প্রায়োরিটি দেবে। মৌসিনরামটা একটা বৃহৎ অঞ্চল যেখানে বৃষ্টিপাত হয় বিশ্বের সবথেকে বেশি। বুঝেছো? চলো এর পরেরটাতে আসি আমরা। তো এই গেল বৃষ্টিপাত। এরপরে দেখো মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। বৃষ্টিপাত হয়ে গেল, বৃষ্টিপাত থেকে তেমন কিছু। আচ্ছা, বৃষ্টিপাত থেকে আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস ভালো করে বোঝো। এই যখন আমাদের ভারতে মৌসুমী বায়ুটা আসছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এটা পশ্চিমঘাটে বাধাপ্রাপ্ত হয়ে খুব বৃষ্টিপাত ঘটাচ্ছে। এখন এখানে আসার পরে মৌসুমী বায়ু দুটো শাখায় ভাগ হয়ে যায়। একটা শাখা চলে যায় ভারতের এই দিকটাতে, মানে যেটা আমাদের ভারতের মধ্য ভাগ আছে বা পশ্চিম ভাগ আছে, এই দিকে একটা ভাগ চলে যায়। আরেকটা ভাগ এখান দিয়ে পশ্চিমঘাট পর্বতকে বাইপাস করে আরব সাগরের দিকে চলে যায়, ওই পশ্চিমঘাট পর্বতের এখান থেকে। তাহলে মৌসুমী বায়ু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বুঝেছো? তো যে ভাগটা আমাদের ভারতের বঙ্গোপসাগরের দিকে চলে আসে,
এবং বঙ্গোপসাগর থেকে আবার জলীয় বাষ্প সংগ্রহ করে আমাদের এই পশ্চিমবঙ্গ, ওড়িশা, নর্থ ইস্ট এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। বুঝেছো? এটাকে বলা হয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। এই মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা যখন প্রবেশ করে তখন এইখানে একটা উপকূল রেখা আছে, করমণ্ডল উপকূল, এখানে বৃষ্টিপাত ঘটায়, করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। আবার দেখো এই মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করে, বলা হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল শরৎকাল, এখানে লেখা আছে শরৎকাল অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে থাকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। তো শরৎকালে যখন মৌসুমী বায়ু ফেরত আসে, মানে মৌসুমী বায়ু একবার প্রবেশ করলো, প্রবেশ করার সময় একবার বৃষ্টিপাত ঘটাচ্ছে, আবার যখন ফেরত আসছে মৌসুমী বায়ু, এইদিকে হিমালয় পর্বত আছে, সেসবে ধাক্কা টাক্কা খেয়ে আবার মৌসুমী বায়ু ফেরত আসবে। তো মৌসুমী বায়ু যখন ফেরত আসবে আবার এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটাবে। করমণ্ডল উপকূল হচ্ছে ভারতের এমন একটা উপকূল যেখানে দুবার বৃষ্টিপাত হয়। এখানে ছোট করে লিখে ফেলো, এই যে এখানে লেখায় আছে, সরি এখানে লেখায় আছে, লেখা নেই আমি লিখে দিচ্ছি। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় বা দুবার বর্ষা হয়। বুঝেছো? করমণ্ডল উপকূল কার উপকূল? তামিলনাড়ু রাজ্যের যে উপকূল সেটাকে আমরা করমণ্ডল উপকূল বলি। নেক্সট দেখো শরৎকাল। শরৎকালটা এখন চলছে, শরৎকাল দুর্গাপুজো হয়ে থাকে শরৎকালে, অক্টোবর নভেম্বরে আসে শরৎকাল, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। এই সময় কিন্তু ভারত থেকে মৌসুমী বায়ু ফেরত যায়, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু চলাচল করতে থাকে। এই বায়ু হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু। অর্থাৎ ভারতে যে মৌসুমী বায়ু আসছে সেটাকে আমরা কি বলছি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর যেটা ফেরত যাচ্ছে সেটা অবভিয়াসলি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। উত্তর পূর্ব থেকে ভারত থেকে এটা আবার যে পথে এসেছিল সেই পথে কিন্তু ফেরত যাচ্ছে। তো এই মৌসুমী বায়ুটা স্থলভাগ থেকে আসার কারণে জলীয় বাষ্প কম থাকায় এই বায়ুতে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। তবে বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই বায়ু করমণ্ডল উপকূলে আবার প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই কারণে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। একবার মৌসুমী বায়ু আসার সময় আরব সাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসছে, তখন একবার বৃষ্টিপাত ঘটাচ্ছে, আর যখন ফেরত যাচ্ছে তখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে সেটা কিন্তু এখানে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। বুঝেছো? হ্যাঁ, তো এইগুলো আসবে পরীক্ষায় প্রশ্ন, যেগুলো লিখছি এগুলো থেকে পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে। নেক্সট দেখো শীতকাল। শীতকাল এই সময় স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু, বুঝেছো? অর্থাৎ এই মৌসুমী বায়ুটা এই দিক থেকে আসে, সরি উত্তর পূর্ব, হ্যাঁ এই যে এই মৌসুমী বায়ু, ঠিক আছে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এই এরকম টাইপের একটা মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তো এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মধ্যে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে এবং ঝিরিঝিরি বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে থাকে। এখন পশ্চিমী ঝঞ্ঝা কোথায় দেখতে পাই আমরা একটু দেখি। উত্তর পশ্চিম ভারতে শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে ঠান্ডার প্রকোপ বেশি হয়। এই সময় উত্তর অঞ্চলে ভোরবেলা কুয়াশা, রাতের বেলা শিশির পড়তে দেখা যায়। এবারে দেখো বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। এখন পশ্চিমী ঝঞ্ঝাটা আসলে কি? পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে, তোমরা ভূমধ্য সাগর সম্বন্ধে নিশ্চয়ই পড়েছো। ভূমধ্য সাগরটা হচ্ছে আফ্রিকার ইউরোপের মাঝখানে অবস্থিত একটা সাগর। তো ওই ভূমধ্য সাগর থেকে একটা বায়ু ভারতের দিকে আসে যার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। ভূমধ্য সাগরের দিক থেকে আমাদের ভারতের দিকে আসে। এখন পশ্চিমা বায়ুটা আমাদের ভারতের দিকে এরকম আসছে, ঠিক আছে, একদমই মধ্য এশিয়ার উপর দিয়ে মানে প্রবাহিত হয়ে পশ্চিমা বায়ুটা ভারতের দিকে আসছে। আবার আমাদের ভারতের দিক থেকে এখানে বলা হচ্ছে একটা বায়ু প্রবাহ যায়, শীতকালে প্রবাহিত হয়, সেটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তো এই যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা, এটা এইভাবে প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু আর পশ্চিমা বায়ু এই দুটো যখন একসাথে ধাক্কা খাবে তখন এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এই অঞ্চলটাতে। আর এই অঞ্চলে যে বৃষ্টিপাত হয় শীতকালে সেটাকে আমরা বলি পশ্চিমা ঝঞ্ঝা। তাহলে পশ্চিমা ঝঞ্ঝা কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর পশ্চিম ভারতে দেখতে পাওয়া যায়। বুঝেছো? বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে কম হয় কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে বেশি হয়। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, এই যে রাজ্যগুলো আছে এখানে আমরা পশ্চিমা ঝঞ্ঝা দেখতে পাই। বুঝেছো?
এটাকে ওয়েস্টার্ন ডিস্টার্বার বা পশ্চিমা ঝঞ্ঝা বলি। এ পর্যন্ত কারো কোথাও প্রবলেম, কোথাও সমস্যা থাকলে বলতে পারো। আই হোপ তোমাদের সবকিছু ক্লিয়ার। কোথাও কোনো সমস্যা, জলবায়ু থেকে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি তোমাদের। তো এইগুলো প্রশ্ন আসবে, এখান থেকে কেমন প্রশ্ন আসবে আমি একদিন এমসিকিউ করিয়ে দেখাবো, ঠিক আছে? এমসিকিউ করিয়ে দেখাবো। কারো কোথাও প্রবলেম, বুঝতে অসুবিধা হলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ এমসিকিউ করাবো, চাপ নিও না। কমেন্ট দেখতে পাচ্ছি, বারবার একটা কথা বলছি, বুঝতে পারছো না যে কমেন্ট আমার নিচে দেখতে হচ্ছে? তো আমি একটা ফোকাস নিয়ে ক্যামেরার দিকে ফিরে পড়াচ্ছি, আমি এরকম নিচে ভাবে এদিক ফিরে পড়ালে বুঝতে পারবে তুমি? তাহলে আচ্ছা, একটা স্টুডেন্টস বলছে স্যার পরিচলন বৃষ্টিপাতটা একটু বলুন। দেখো বৃষ্টিপাত বিভিন্ন ধরনের হয়, এর ভিতরে পরিচলন বৃষ্টিপাতটা কি? একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করেছে একটা স্টুডেন্টস। চলো পরিচলন বৃষ্টিপাতটা বলি, একদমই বেসিক কনসেপ্ট। পরিচলন বৃষ্টিপাত কি? পরিচলন বৃষ্টিপাত হচ্ছে রিসাইকেলিং বৃষ্টিপাত। এটাকে আমি রিসাইকেলিং বৃষ্টিপাত বলি, অর্থাৎ রিসাইকেলের মধ্যে যে বৃষ্টিপাত হয় সেটাকেই পরিচলন বৃষ্টিপাত বলে। দেখো মনে করো একটা অঞ্চল আছে আমাদের পৃথিবীতে, যে অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল, এখন এই নিরক্ষীয় অঞ্চলে আমরা যদি দেখি যে নিরক্ষীয় অঞ্চলটা আছে, এই নিরক্ষীয় অঞ্চলটাতে সারা বছর কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয়। ধরতে গেলে সারা বছরই সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দেয়। এখন যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে তখন অবভিয়াসলি উষ্ণতা ওই অঞ্চলে বেশি হবে, তাই তো? স্বাভাবিক বিষয়, উষ্ণতা বেশি হওয়ার কথা। সো নিরক্ষীয় অঞ্চলে যখন সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেবে, উষ্ণতা স্বাভাবিকভাবেই বেশি হবে। তো যখন উষ্ণতা বেশি হবে তখন জলাভূমি, সমুদ্র ইত্যাদির থেকে জল কিন্তু কি হবে, বাষ্পীভূত হয়ে উপরের দিকে চলে যাবে। আমি বারবার বলছি, জল যখন উষ্ণ হবে তখন কিন্তু সেটা কি হবে, সেটা উপরের দিকে উঠে যাবে, ঘনীভূত হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠে সে যখন আকাশে গিয়ে ছোট ছোট জলকণার সাথে মিশবে, হ্যাঁ, এবং কোন একটা মেঘের সাথে, ধরো আকাশে অলরেডি আগে থেকে মেঘ আছে, সেই মেঘের সাথে মিশে গেল এবং মেঘটাকে আরো ভারী করে দিল। ফলে কি হলো, সেখানে ইনস্ট্যান্ট সেই অঞ্চলে আবার কিন্তু বিকাল বেলার দিকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে। মানে দুপুরের দিকে কি হচ্ছে, দুপুরের দিকে জল ঘনীভূত হচ্ছে, আকাশে উঠে যাচ্ছে, সেখানে গিয়ে মেঘ সৃষ্টি হচ্ছে এবং সেখানে আবার বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। আবার সেম প্রসেস প্রতিদিন ঘটবে। এটাকে সাধারণত বলা হয় পরিচলন বৃষ্টিপাত। বুঝেছো? আপনি কি ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন? একদমই, আমার জিওগ্রাফি নিয়েই পড়াশোনা। হ্যাঁ স্যার ওই জন্য বোঝাতে পারছে না, অ্যাকচুয়ালি সেটা বিষয় না, আমার ফেভারিট সাবজেক্ট ছিল ছোটবেলা থেকে জিওগ্রাফি নিয়ে। আমি আবার হায়ার স্টাডিতে অন্য সাবজেক্ট নিয়ে পড়েছি, ঠিক আছে? তো এই যে প্রতিদিন বৃষ্টিপাত হয়, বিশেষ করে এই পরিচলন বৃষ্টিপাত কখন হয়? পরিচলন বৃষ্টিপাত দেয়ার স্টুডেন্টস বিকালে হয়। কখন হয়? বিশেষ করে বিকালে হয়। আর পরিচলন বৃষ্টিপাতটা নিরক্ষীয় অঞ্চলেই বিশেষ করে দেখতে পাওয়া যায়। এটা একটু জেনে রাখবে, নিরক্ষীয় অঞ্চলেই আমরা বিশেষ করে দেখতে পাই। আচ্ছা, এই যে পরিচলন বৃষ্টিপাতটা হয়, এটা যেহেতু বিকালে হয়, বিশেষ করে বিকালের ওই 4টার দিকে হয়, 4টে কিংবা 4:30টার দিকে, এই কারণে এটাকে বলা হয় 4 o'clock। এই অঞ্চলটাকে বলা হয় 4 o'clock রেইন জোন, অর্থাৎ 4 ঘটিকায় বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, 4 o'clock রেইন জোন, ঠিক আছে? অর্থাৎ এখানে প্রতি বছর কি হয়, মানে প্রতিদিন 4 ঘটিকায় বৃষ্টিপাত হয়ে থাকে। তো এটাকে আমরা 4 o'clock রেইন জোন বলছি, 4 ঘটিকা বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এটাকে বলা হয়। একদমই। চলো এরপরে দেখি, পরিচলন বৃষ্টিপাত হলো। নেক্সট হচ্ছে আমাদের মৃত্তিকা, ভারতের মাটি সম্পর্কে একটু দেখবো। ভারতের মাটি থেকে তেমন বেশি কিছু দেখতে হবে না, ভারতে অনেক প্রকৃতির মাটি দেখতে পাওয়া যায়। প্রথমে একটু তোমাদের বলি, এই যে আমরা এতক্ষণ জলবায়ু বা আবহাওয়া নিয়ে বলছিলাম,
এখানে একটা জিনিস মনে রাখবে, আবহাওয়া নিয়ে যে পড়াশুনো সেটাকে একটা নাম দেওয়া হয়। আবহাওয়া নিয়ে পড়াশুনোকে বলা হয়, বা আবহাওয়া নিয়ে পড়াশোনাকে বলা হয় মেটিওরোলজি। এটাকে কি বলা হয়? মেটিওরোলজি বলা হয় তাকে, আবহাওয়া নিয়ে পড়াশোনাকে। অলরাইট, ঠিক আছে, এটা একটু জেনে রেখে দিতে হবে। মেটিওরোলজি তাহলে কাকে বলি আমরা? আবহাওয়া বিদ্যাকে বলি মেট্রোলজি। আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস বলছিলাম, মৃত্তিকা। মৃত্তিকা বা মাটি, মাটি কিভাবে সৃষ্টি হয়? মাটি সৃষ্টি হয় সাধারণত আবহাওয়া বিকারের মাধ্যমে। আবহাওয়া বিকারটা কি? আবহাওয়া বিকার মানে আমাদের প্রাকৃতিক শক্তির দ্বারা, প্রকৃতিতে প্রচুর শক্তি আছে, প্রধানত সূর্য, তারপরে তোমার হচ্ছে নদী, বায়ু প্রবাহ, এছাড়া আরো প্রচুর প্রকৃতিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি আছে। সেই প্রাকৃতিক শক্তির মাধ্যমে একটা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে একদমই একটা মৌলিক পদার্থে পরিণত হবে, সেটাকে আমরা মাটি বলবো। তো এক শিলা চূর্ণ বিচূর্ণ হয়েই সাধারণত মাটি তৈরি হয়। আমাদের পৃথিবী মনে করা হতো আগে কিন্তু একটা আগ্নেয় কিন্তু কুণ্ড ছিল, আমাদের পৃথিবী একটা গরম আগ্নেয় কুণ্ড ছিল। আর যখন পৃথিবী গরম আগ্নেয় কুণ্ড ছিল, আগুন থাকার কারণে আমাদের পৃথিবীটা কি একদমই লাল প্রকৃতির ছিল। আর পৃথিবীর যে উপরি স্তর আছে, যে ভূপৃষ্ঠ আমরা আজ দেখতে পাই, মাটি দেখতে পাই, এই ভূপৃষ্ঠটা আগেকার দিনে যখন পৃথিবী নতুন নতুন সৃষ্টি হয়েছিল, এখানে সব ম্যাগমা, লাভা ইত্যাদি ছিল বলে মনে করা হয়। আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্ম হয়েছে বলে মনে করা হয় বিজ্ঞানীদের দ্বারা। এবং আমাদের পৃথিবীতে প্রথমে কি ছিল? প্রথমে পৃথিবীর উপরিভাগে এরকম লাভা ম্যাগমা ছিল। ধীরে 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 এই উপরি স্তরটা কি হয়েছে? ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এই আমাদের পৃথিবীর উপরি স্তরে বিভিন্ন ধরনের শিলা, বিশেষ করে আগ্নেয় শিলাগুলো কিন্তু জমা হতে থাকে। সেগুলো ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে আবহাওয়া বিকারের মাধ্যমে কিন্তু আজকের এই মাটিতে পরিণত হয়েছে। আর এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনাকে, অর্থাৎ মাটি বিষয়ক পড়াশোনাকে বলা হয় মাটি বিষয়ক বিদ্যাকে পেডোলজি বলা হয়। মাটি বিষয়ক বিদ্যাকে আমরা কি বলি? পেডোলজি। মাটি সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় পেডোলজি। বুঝেছো? আচ্ছা, এরপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, আমাদের ভারতে আমরা বিভিন্ন ধরনের মাটি দেখতে পাই। তার ভিতরে একটা মাটি হচ্ছে পলি মাটি। মাটির বিভিন্ন ভাগ আছে, পলি মাটি, কালো মাটি, লাল মাটি। আমি এক এক করে আর ওই শ্রেণী বিভাগ করবো না, একদমই বাচ্চাদের লেভেলে না গিয়ে আমি একটু উপরের লেভেলে যাচ্ছি। বেশি কিছু পড়তে হবে না, অল্প কয়েকটা জিনিস এখান থেকে পড়বে। পলি মাটি আমাদের ভারতের বেশিরভাগ অঞ্চলে আমরা দেখতে পাই। এখন পলি মাটি কোথায় দেখতে পাওয়া যায়? পলি মাটি বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায়। নদী তীরবর্তী অঞ্চল। আমি তোমাদের একটা ভারতের যখন ভূখণ্ড নিয়ে পড়াচ্ছিলাম, তখন একটা ভূখণ্ড সম্পর্কে বলেছিলাম, সেটা হচ্ছে উত্তরের সমভূমি। এটা পড়িয়েছি তোমাদের, হ্যাঁ কি না? উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে তোমাদের অবগত করিয়েছি আমি। ভারতের একটা ভূমিরূপের মধ্যে পড়ে উত্তরের সমভূমি অঞ্চল। এই যে উত্তরের সমভূমি, এখানে তিনটে প্রধানত নদী প্রবাহিত হয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু নদী। এই গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধুর অববাহিকা, এখানেই বিশেষ করে ভারতের বেশিরভাগ পলি মৃত্তিকা দেখতে পাওয়া যায়। বুঝেছো? এছাড়া উপকূলীয় অঞ্চল, আমাদের ভারতের যে উপকূলীয় অঞ্চল আছে, সেই উপকূলীয় অঞ্চলেও কিন্তু আমরা কিছু পলি মৃত্তিকা দেখতে পাই। তো এই পলি মৃত্তিকা ভারতের বেশিরভাগ অঞ্চল জুড়ে আছে, প্রায় 43% এরিয়া জুড়ে কিন্তু পলি মৃত্তিকাই দেখতে পাওয়া যায়। বুঝেছো? একদমই। আর এই যে পলি মৃত্তিকা, এটা ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত, বিশেষ করে এই যে উত্তরের সমভূমি অঞ্চল, গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধুর সমভূমি, সেখানেই পলি মাটি দেখতে পাওয়া যায়। পলি মাটি খুব উর্বর এবং জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়ে থাকে। পলি মাটির উর্বরতা বেশি, তাই তো? পলি মাটির আবার তিনটে ভাগ আছে, ঠিক আছে? পলি মাটি এর কটি ভাগ? তিনটে ভাগ। একটা হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটি, হোয়াট ইজ এঁটেল মাটি? এঁটেল মাটি হচ্ছে শক্ত প্রকৃতির মাটিকে আমরা বলে থাকি এঁটেল মাটি।
এর জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়ে থাকে, বিশেষ করে খাল বিল যে জলাজমি সেখানে দেখবে এঁটেল মাটি থাকে, শক্ত একটা মানে মাটি, এই মাটিটাকে আমরা এঁটেল মাটি বলি। এই মাটিতে মানে এই মাটিটা অনেক সময় ধরে জল ধারণ করে রাখতে পারে। এই মাটির ছিদ্র অনেক কম, অর্থাৎ জল দিলে তাড়াতাড়ি এটা চুষে নেয় না, এটা উপরে থেকে যায়। এই যে এঁটেল মাটি, তাহলে জল প্রবেশতা কম। বিশেষ করে এই এঁটেল মাটি যেখানে থাকে সেই জমিতে খুব ভালো ধান চাষ হয়। কারণ তোমরা এটা নিশ্চয়ই শুনেছো বা পড়েছো, ধানকে আমরা তৃষ্ণার্ত ফসল বলি। ধান জল জমা জমিতে হয়ে থাকে, ধানের জমিতে মিনিমাম 2-3 সেন্টিমিটার কিন্তু জল জমিয়ে রাখতে হয়, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। তো এই যে এঁটেল মাটি, এটা একটা কিন্তু শক্ত প্রকৃতির মাটি। আরেকটা হচ্ছে বালি মাটি। হোয়াট ইজ বালি মাটি? বালি মাটিটা হচ্ছে, এটাও এক ধরনের কিন্তু পলি মাটি। এটাতে বালির ভাগ বেশি থাকে, বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে, অর্থাৎ নদীর কাছাকাছি অঞ্চলে কিন্তু আমরা এরকম ধরনের বালি মাটি দেখতে পাই। অর্থাৎ এইটাও পলি মাটি, কিন্তু এটাতে বালি বেশি পরিমাণে থাকে, বুঝেছো? এই মাটিতে বিশেষ করে কিছু ফসল যেমন তরমুজ, হ্যাঁ, তারপরে শসা, এই ধরনের ফসলগুলো চাষ হয়ে থাকে বালি মাটিতে, খুব ভালো চাষ হয়। আরেকটা মাটি হচ্ছে তোমার ডিয়ার স্টুডেন্টস দোআঁশ মাটি। দোআঁশ মাটি, এখন দোআঁশ মাটিতে সব ধরনের চাষই মোটামুটি ভালো হয়, কারণ এটাতে না আছে বেশি পলি, বেশি বালি, না আছে বেশি শক্ত বা বেশি এঁটেল মাটি। এটা মানে এঁটেল মাটি আর বালি মাটির মাঝামাঝি ব্যাপার, ঠিক আছে? খুব উর্বর প্রকৃতির মাটি হয়, এটাতে মোটামুটি সব ধরনের চাষ ভালো হয়, ধান পাট গম সব চাষই মোটামুটি ভালো হয় এই মাটিতে। তো এই হচ্ছে তিনটে মাটি, মানে পলি মাটির তিনটে গুরুত্বপূর্ণ ভাগ। এর ভিতরে পলি মাটি খুব গুরুত্বপূর্ণ, পলি মাটি উর্বর এবং জল ধারণ ক্ষমতা বেশি হয়, এই কারণে এই মাটিটা চাষাবাদের জন্য খুব উপযোগী। এই মাটিতে সব ধরনের ফসলই ভালো চাষ হয়ে থাকে পলি মাটিতে। অবস্থান কোথায়? ভারতের বিশাল সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখতে পাবো। এই মৃত্তিকার দুটি ভাগ দেখো, খাদার। খাদার হচ্ছে নবীন পলি মাটিকে বলা হয়, এটা আমি আগের দিন বুঝিয়েছি খাদার কাকে বলা হয়। নবীন পলি অঞ্চলকে আমরা খাদার বলি, আর পুরনো পলিকে আমরা সাধারণত বলে থাকি ভাঙ্গর। এই দুটো থেকে প্রশ্ন থাকতে পারে, বুঝেছো? খাদার এবং ভাঙ্গর কোথায় দেখতে পাওয়া যায়? নবীন পলিকে খাদার বলা হয়, ভাঙ্গর হচ্ছে প্রাচীন পলিকে বলা হয়। নেক্সট দেখি পরেরটা। পরে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুন, খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ মৃত্তিকার আলাদা নাম কি? রেগুন। এটাকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। তো কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা রেগুন মৃত্তিকাটা আসলে কি? এটাতে খুব ভালো কিন্তু কার্পাস উৎপাদন হয়। কার্পাসটা কি ডিয়ার স্টুডেন্টস? কার্পাসটা হচ্ছে এক ধরনের ফসল যেটা থেকে আমরা তুলো উৎপাদন করতে পারি। কার্পাস তুলো বা কটন পাওয়া যায় যেটা থেকে, তাই তো? তো সেই কার্পাস যেহেতু এটাতে খুব ভালো চাষ হয়, এই মাটিটাকে আমরা রেগুর মাটি বলি। এটা কোথায় পাওয়া যায়? দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অঞ্চল জুড়ে দেখতে পাওয়া যায়। এই যে কালো মাটি বা কৃষ্ণ মাটি আছে, এই মাটিতে আমি তোমাদের বলেছিলাম দাক্ষিণাত্য মালভূমি একটা লাভা গঠিত মালভূমির উদাহরণ। দাক্ষিণাত্য মালভূমিতে কি আছে? লাভা আছে, মানে আগ্নেয় শিলার দ্বারা দাক্ষিণাত্য মালভূমিটা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যাসল্ট জাতীয় যে শিলা আছে, সেই ব্যাসল্ট শিলা দ্বারা দাক্ষিণাত্য মালভূমি তৈরি। তো এই যে দাক্ষিণাত্য মালভূমি যেহেতু ব্যাসল্ট শিলা দ্বারা তৈরি, সেখানে আমরা কৃষ্ণ মাটি দেখতে পাই। তাহলে নিশ্চয়ই কৃষ্ণ মাটি কি থেকে সৃষ্টি হয়েছে বলো? কৃষ্ণ মাটি কি থেকে সৃষ্টি হয়েছে? এটা একটু খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবে, কার্পাস উৎপাদন করে, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় অনেক পরীক্ষায় প্রশ্ন এসেছে এটা থেকে। আচ্ছা, এই যে কৃষ্ণ মাটি, এটা তাহলে ব্যাসল্ট শিলা থেকে, ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট। এখন ব্যাসল্ট শিলা কোথায় দেখতে পাওয়া যায় ডিয়ার স্টুডেন্টস বলো? ব্যাসল্ট শিলা আমরা কোথায় দেখতে পাই? দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। বিশেষ করে আমাদের ভারতের যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এই যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে কিন্তু আমরা এই কৃষ্ণ মাটি দেখতে পাই। বিশেষ করে মহারাষ্ট্রে কৃষ্ণ মাটি বেশি দেখা যায় বা বেশি পাওয়া যায়। ওকে, মহারাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল জুড়ে কিন্তু কৃষ্ণ মাটি আছে বা কালো মাটি কিন্তু আছে। নেক্সট দেখবো, নেক্সট হচ্ছে ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটিটা কোথায় পাবো আমরা? ল্যাটেরাইট মাটিটা হচ্ছে ইটের মতো শক্ত প্রকৃতির মাটি, মানে ইটের মতো শক্ত, খুব শক্ত মাটি। আচ্ছা, এই মাটিটা লাল রঙের হয়।
এখন ইটের মতো শক্ত, সাথে সাথে লাল রঙের মাটি। এই মাটিটাকে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা বলে থাকি। ল্যাটেরাইট মৃত্তিকাটা লাল কেন হয় আর শক্তই বা কেন হয়? ল্যাটেরাইট মৃত্তিকাটা লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। লোহা আর অ্যালুমিনিয়াম যেখানে থাকবে, লোহা অক্সাইড, ফেরিক অক্সাইড যেটাকে বলা হয়, ঠিক আছে? তো এই যে লোহা যেখানে বেশি পরিমাণে থাকবে সেটা কিন্তু লাল হতে বাধ্য। তুমি দেখো মঙ্গল গ্রহে লোহার ভাগ বেশি পাওয়া যায় বলে মঙ্গল গ্রহের মাটি লাল, তাই তো? মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলি, তাই না? আচ্ছা, তুমি একটা লোহাকে বাইরে ফেলে রাখো, 1 বছর ফেলে রাখো, দেখবে সেটা অক্সিডেশন বা জারণ ক্রিয়ার মাধ্যমে, লোহা কিন্তু অক্সিজেনের সাথে সবচেয়ে বেশি জারণ করে থাকে, তো জারণ ক্রিয়ার মাধ্যমে তার উপরে মরিচা পড়বে এবং সেটা লাল প্রকৃতির হয়ে যাবে। স্থানীয় মাটিটাকেও কিন্তু সে লাল করে ফেলবে। তো এই যে লাল হয়ে যায়, এটা ফেরাস অক্সাইডের কারণে হয়ে থাকে। আর অ্যালুমিনিয়াম অক্সাইড এর ভিতরে থাকে কিছু পরিমাণে। আচ্ছা, এই মাটিটা কাঁকুরে পরিপূর্ণ হয়, যেহেতু শক্ত শক্ত না, এই কারণে এটা কাঁকুরে পরিপূর্ণ, এবং এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম, মানে জল দিলেই টেনে নেবে, বেশিক্ষণ জল ধরে রাখতে পারে না। ওকে, এই মাটি আমরা কোথায় দেখতে পাই একটু স্থান বলি। এই মাটি বিশেষ করে আমরা দাক্ষিণাত্য অঞ্চল, দাক্ষিণাত্য, ছোটনাগপুর, তারপরে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, দেন হচ্ছে মেঘালয় মালভূমি, এই অঞ্চলগুলোতে আমরা এই মাটি দেখা যায়, বুঝেছো? তো এই মাটি আমরা এই অংশগুলোতে দেখতে পাবো, একদমই বেসিক বিষয়। আচ্ছা, এরপরে দেখি নেক্সট। আচ্ছা, এই মাটিতে আরেকটা জিনিস মনে রাখবে, এই ল্যাটেরাইট মাটিতে কফি চাষ হয়, এটাতে কফি চাষ হয়ে থাকে, বুঝেছো? এই মাটি যেখানে দেখতে পাবো সেখানে কিন্তু কফি চাষ হয়। নেক্সট দেখি আর কি মাটি আছে। লবণাক্ত মাটি, স্যালাইন সয়েল। লবণাক্ত মাটি, অত্যন্ত লবণের পরিমাণ বেশি, উর্বরতা কম এই মাটিতে। এই মাটি উপকূলীয় অঞ্চলে দেখা যায়, উপকূলীয় অঞ্চলে দেখা যায়। বিশেষ করে আমাদের যে সুন্দরবন আছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন, সেই সুন্দরবনে কিন্তু উপকূলীয় মাটি দেখতে পাই, লবণাক্ত প্রকৃতির মাটি। এই মাটিতে একটু জেনে রাখবে, এই মাটিতে কাজু বাদাম ও নারিকেলের ফলন খুব বেশি হয়। ঠিক আছে, কাজু বাদাম আর নারকেল চাষ কোন মাটিতে ভালো হতে পারে? সেটা হচ্ছে উপকূলীয় লবণাক্ত প্রকৃতির মাটিতে। বুঝলে? নেক্সটটাতে আসি আমরা। নেক্সট হচ্ছে পার্বত্য মাটি। এটা পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়, এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, চা, কফি, বিভিন্ন ঔষধি দ্রব্য, বিভিন্ন প্রকারের ফল এই মাটিতে উৎপাদিত হয়ে থাকে। ওকে, এই পার্বত্য মাটিকে অনেক সময় বলা হয়, এর অপর নাম হচ্ছে পডসল মাটি। এটার অপর নাম কি? পডসল মাটি বলা হয়ে থাকে এই মাটিকে, পার্বত্য মাটিকে। হ্যাঁ, চলো, তো আমাদের কি হলো ভারতের, আমরা এখানে দেখে নিলাম। আর বেশি সময় নেই, 10 মিনিট মতো সময় আছে। আর একটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে ভারতের কৃষি কাজ। এটা দিয়ে শেষ করব, বাকি যতটুকু থাকবে নেক্সট ক্লাসে আলোচনা একদিন হয়ে যাবে বাকি জিনিসটা। ভারতের কৃষি কাজ একটু দ্রুত করছি। আমাদের দেশ একটি কৃষি ভিত্তিক দেশ। আমাদের দেশ কি একটা কৃষি প্রধান দেশ না? ভারতের ম্যাক্সিমাম মানুষ, প্রায় 65%, এখন তো 70%-এরও উপরে মানুষ কৃষি কার্যের সাথে যুক্ত। বেশিরভাগ মানুষ কৃষি ক্ষেত্রের সাথেই কিন্তু যুক্ত। ওকে, মানুষ কোনো না কোনো ভাবে কৃষি কাজের সঙ্গে যুক্ত। তাদের কৃষিকাজ অনেকাংশে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। তো ভারতের কৃষিকাজ বিশেষ করে কিসের উপর নির্ভরশীল? মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। তবে এই বৃষ্টি অনিয়মিত হলে জলসেচের সাহায্যে ভারতে কিন্তু চাষ করা হয়ে থাকে। তো ভারতে কিন্তু মানুষ যে কোনো পরিস্থিতিতে চাষাবাদের সাথে কিন্তু যুক্ত হয়। আমরা দেখেছি অনেক মানুষ জব করে, চাকরি করে, তবুও সাইডে কিন্তু চাষাবাদ করে থাকে। চাষাবাদ হচ্ছে আমাদের ভারতীয়দের প্যাশন। ভারতের মানুষরা সাধারণত চাষাবাদের সাথে যুক্ত। ভারত বিশ্বের মধ্যে একটা কিন্তু
বিখ্যাত রাইস প্রডিউসার, অর্থাৎ চাল উৎপাদক, গম উৎপাদক, বিভিন্ন ফসলের কিন্তু খুব বড় বড় উৎপাদকের মধ্যে ভারতের নামও এসে থাকে। তো এই যে ভারতবর্ষ, ঠিক আছে, করাবো এমসিকিউ করাবো, ঠিক আছে, এমসিকিউ করাবো। বজ্রপাত কি কারণে হয়? বজ্রপাত হয় তোমার হচ্ছে ওটা আলোর পজিটিভ নেগেটিভিটির জন্য হয়ে থাকে, ঠিক আছে। ওটা ছবি না আনলে তুমি বুঝতে পারবে না, ছবি দিয়ে বোঝাতে হবে একদিন, ঠিক আছে। লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো জন্মায়, একদমই একদমই। এই মাটিতে চা খুব ভালো চাষ হয়, এই যে পার্বত্য মাটি। আচ্ছা, এটাতে আসি ভারতের কৃষি কাজ। ভারতের কৃষির কাজ আমি ক্লাস 6 এর বই থেকে এটা এনেছি, ঠিক আছে। এটা পড়লে এনাফ, তোমার জন্য যথেষ্ট। এর থেকে ভালো আমি আর কোনো বইতে পাইনি। এটা হচ্ছে ক্লাস 6 এর বইতে যা আছে, এটা সবচেয়ে ভালোভাবে দেওয়া আছে। একটু একটু ভুল আছে, সেটা আমি ঠিক করে দেব, বাকি সব মোটামুটি ঠিক আছে। চলো, ক্লাস 6 এর যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই আছে, সরকারি বই, সেখানে সব থেকে ভালোভাবে এই জিনিসটা দেওয়া আছে, এই চাষাবাদের জিনিসটা, বুঝেছো? হ্যাঁ, তো চাষাবাদের জিনিস, প্রথমে ধান ভারতের একটা প্রধান খাদ্য ফসল। আমাদের ভারতবর্ষের মানুষ প্রধানত যে খাদ্য ফসল খায় সেটাকে বলা হয় কি? ধান। আচ্ছা, আমরা একটুখানি ফসলগুলোকে একটু ভাগ করব। দেখো, একটুখানি বলি, আমাদের ভারতে যে ফসলগুলো উৎপাদিত হয় এগুলোকে না আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে ভারতের যে ফসলগুলো হয় সেগুলোকে ঋতুভিত্তিক ভাবে দুটো ভাগে ভাগ করা হয়। তো ঋতুভিত্তিক ভাবে কিভাবে ভাগ করতে পারি? একটা হচ্ছে রবি শস্য, আর একটা হচ্ছে খারিফ শস্য। তো কৃষিটাকে আমরা কত ভাগে ভাগ করছি? দুটো ভাগে ভাগ করতে পারি। ঋতুভিত্তিক মানে চাষ অনুযায়ী, ভারতে তো সারা বছর চাষ হয়। তো ভারতের চাষের কিন্তু ক্যাটাগরি আছে, সব সময় সব ফসল চাষ হয় না। তো চাষ করার জন্য এক এক সিজনে এক এক ফসল লাগে, তাই তো। তুমি যদি এখন গরমকালে গম রোপণ করো, চাষ হবে না কিন্তু, কারণ ওটা একটা আলাদা শীতকালীন ফসল। তো বিভিন্ন কিন্তু ঋতুতে বিভিন্ন শস্য চাষ হয়। এখন রবি শস্য কি? রবি শস্য হচ্ছে শীতকালীন শস্য। শীতকালীন শস্যটাকে আমরা বলে থাকি কি? রবি শস্য। রবি শস্যটা এটা শীতের শুরু, মানে এই যে অক্টোবর নভেম্বর আছে, সেই অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে কি হয়? বপন হয়ে থাকে। বপন মানে এই রবি শস্যর যে চারাগুলো হয় বা রবি শস্য যেটা হয় সেটাকে রোপণ করা হয় বা বপন করা হয়। বপন আর রোপণ সেম জিনিস। তো বপন বা রোপণ করা হয় কখন? সেটা হচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে হয়ে থাকে। আরেকটা হচ্ছে এই ফসলটা, এই যে শস্য রবি শস্য, এটা ডিয়ার স্টুডেন্ট শীত চলে যাওয়ার পরে, মানে শীতের শেষে ফেব্রুয়ারি মার্চের দিকে এই শস্যটা তোলা হয়ে থাকে। অর্থাৎ এই শস্যটা কি হয়? কাটা হয়, বা যেটাকে বলা হয় ঝাড়াই সিজন বা কাটাই সিজন, ঠিক আছে। তো বপন হয়ে থাকে কখন? শীতের শুরুতে অক্টোবর নভেম্বরে বপন করা হচ্ছে, আর এটাকে কাটা হচ্ছে কখন? ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে কিন্তু কাটা হচ্ছে। শীত চলে যাওয়ার পরে এটাকে কাটা হচ্ছে, বা শীতের একদমই শেষের দিকে গিয়ে এটাকে কাটা হচ্ছে। তো এটাকে আমরা কি বলি? রবি শস্য। এটাকে আমরা শীতকালীন শস্যও কিন্তু বলতে পারি। শীতকালীন শস্য এর উদাহরণ যদি বলা হয়, স্যার উদাহরণ কি কি আছে? উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ধান, বিশেষ করে ধান, তারপরে হচ্ছে তোমার আর কি আছে? ধান আছে, গম হতে পারে, গম, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের যে শাক সবজিগুলো আছে, শাক সবজি এই সময় কিন্তু বাজারে খুব বেশি পরিমাণে শাকসবজি পাওয়া যায়। ওকে, শাকসবজি উত্তোলিত হয়ে থাকে। আর কি হয়? একটা তৈলবীজ, সূর্যমুখী এগুলো চাষ হয়ে থাকে কোন সময় জানো? এগুলো সব চাষ হয় শীতকালের দিকে। এগুলো শীতকালীন শস্যের মধ্যে পড়ে। এবার শাকসবজির মধ্যে অনেক শাকসবজি আছে, প্রচুর শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি, ঠিক আছে, আলু, এসবগুলো চাষ হয়ে থাকে এই শীতকালের দিকে, তাই না? মুসুর ডাল বাদ চলে গেল স্যার, একদমই ডাল জাতীয়, বিশেষ করে মুসুর ডাল, এটা চাষ হয়ে থাকে কখন?
শীতকালে চাষ হয়ে থাকে। আর কে কি জানো বলো দেখি? হ্যাঁ স্যার আমাদের এখানে গরমকালেও ধান হয়। হ্যাঁ গরমকালেও ধান হয়। তো ধান তো 3 ধরনের হয়, আমন, আউশ আর বোরো। এখানে যে ধানটা শীতকালে হয় এটাকে আউশ ধান বলা হয়। আর খারিফ শস্য যেটা, এই খারিফ শস্যটাতে আমরা আসবো। খারিফ শস্যটাকে আমরা বলে থাকি বর্ষাকালীন শস্য। বর্ষাকালীন শস্য বলা হয়ে থাকে খারিফ শস্যটাকে। বর্ষাকালীন শস্য এটা বিশেষ করে বর্ষার শুরুতে বপন করা হয়। বপন কখন হয়? এটা বপন হয়ে থাকে ডেয়ারি স্টুডেন্ট, মাসের যদি কথা বলা হয়, খারিফ শস্যটা বপন হয় মে জুন মাসের দিকে। ঠিক আছে, মে জুন মাসের দিকে এটাকে বপন করা হয়। আচ্ছা এটা তোলা হয় কখন বা কাটা হয় কখন? কাটা হয় কখন? এটা কাটা হয়ে থাকে সেপ্টেম্বর। এটা কাটা হয় কখন? কাটা হয়ে থাকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই ফসলটা কিন্তু কাটা হয়, বুঝেছো? খারিফ শস্যটা তো মে জুনের দিকে বপন করা হচ্ছে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে 3-4 মাস এটা কি থাকে? মাঠে থাকে। তো 3-4 মাস মাঠে থাকার পরে এই শস্যটা কিন্তু কাটা হয়ে থাকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, অর্থাৎ শরৎকালের দিকে এসে এই শস্যটা কিন্তু কাটা হয়। এখন এই শস্যের উদাহরণ কি কি আছে? এই শস্যের উদাহরণ কি? এই শস্যের উদাহরণের মধ্যে আমরা বলতে পারি আমন ধান। আমন ধান একটা এর ভিতরে পড়ে। এই যে বর্ষাকালে ধানটা হয় এটাকে আমন ধান বলে। তো হ্যাঁ, চাষি ঘরের ছেলেপিলে অনেক আছে। হ্যাঁ বলো, আমন ধান বলা হয় তো এটাকে। আউশ ধান বলা হয় আমি জানি না, এটাকে আমন ধান বলা হয় আই থিঙ্ক, না? বর্ষাকালে যেটা হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমন ধান, আমি ভুল বললে একটু কারেক্ট করে দিও। আচ্ছা আর কি আছে? আমন ধান চাষ হয়। আর এই বর্ষাকালে পাট চাষ হয়ে থাকে, দেখবে পাটও কিন্তু এক ধরনের শস্য, এটা চাষ হয় এই সময়ে। আরেকটা জিনিস চাষ হয় এই সময়, আমন ধান হতে পারে, পাট হতে পারে, আর কি চাষ হয় বলো? এই সময় গুরুত্বপূর্ণ চাষের মধ্যে পড়ে ভুট্টা। ভুট্টা ঠিক আছে, এগুলো চাষ হয় এই সময়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, কার্পাস, একদমই কার্পাস চাষ হয়ে থাকে, কার্পাস চাষ হয়। আচ্ছা এইগুলো তো গেল আমাদের কিছু শস্য, বুঝেছো? রবি শস্য। আর আরেকটা ভাগ করা যায়, এটাকে জাইদ শস্য বলে একটা ভাগ করা যায়। তবে জাইদ শস্যটা ভারতে তেমন চাষ হয় না, সব জায়গাতেই হয় না। যেখানে জল বেশি পাওয়া যায় সেই অঞ্চলে জাইদ শস্য হয়। জাইদ শস্যটা হচ্ছে এটা তোমার সাধারণত গ্রীষ্মকালের দিকে হয়ে থাকে। জাইদ শস্যের মধ্যে বোরো ধানটা আমরা ফেলতে পারি। ঠিক আছে, বোরো ধানটা গ্রীষ্মকালে চাষ হয়। চলো নেক্সট, তাহলে পরেরটাতে আসি আমরা। কি বলা হচ্ছে দেখো ডিয়ার স্টুডেন্ট, বলা হচ্ছে ধান সম্বন্ধে। ধান গড় উষ্ণতা 22 থেকে 32 ডিগ্রি, মানে 30 ডিগ্রির মধ্যে কিন্তু উষ্ণতা থাকতে হবে। এবং ধান চাষের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন হয়। 150 থেকে 300 সেমি বৃষ্টিপাত, মানে 150 থেকে 300, মানে অনেক বেশি বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন হয় ধান চাষের জন্য। ধান চাষের জন্য মাটি কি দরকার হয়? পলিযুক্ত দোআঁশ মাটিতে এই ধান চাষটা খুব ভালো হয়। এবং জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন ধান চাষের জন্য। কোথায় চাষ হয়? উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, তামিলনাড়ু এবং ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, ভারতের মোটামুটি বিশেষ করে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আমরা দেখব ধান চাষ হয়ে থাকে। এর ভিতরে পশ্চিমবঙ্গ হচ্ছে, পশ্চিমবঙ্গ ভারতের বৃহত্তম ধান উৎপাদক। কি বললাম? পশ্চিমবঙ্গ রাজ্য তাহলে ভারতের সবথেকে বেশি পরিমাণে ধান উৎপাদন করে। পশ্চিমবঙ্গকে ভারতের ধানের গোলা বলা হয়, বুঝেছো? তো পশ্চিমবঙ্গ ভারতের প্রধান ধান উৎপাদক। এরপরে গম। দেখো গমটা শীতকালীন শস্য, গমটা শীতকালে চাষ হয়, এই জন্য এর গড় উষ্ণতা কম প্রয়োজন হয়।
15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উষ্ণতা থাকতে হবে, তাহলেই কিন্তু গম চাষটা ভালো হবে। এটা গম চাষের অনুকূল জলবায়ু, অনুকূল পরিবেশ। গম চাষের জন্য 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত প্রয়োজন হয়, এবং মনে রাখবে গম চাষের জন্য কিন্তু তুষারপাত হলে চলবে না। 100টা গড়ে কিন্তু 100টা দিন তুষার মুক্ত দিন চাই। আর গম যখন পেকে থাকে, সেই গম পাকার সময়ে উজ্জ্বল সূর্যালোকের প্রয়োজন হয়ে থাকে। উজ্জ্বল সূর্যালোকের প্রয়োজন হবে গম পাকার সময়, না হলে গম ভালো হবে না। তো গমের জন্য কি উন্নত জল নিকাশি ব্যবস্থা সহ চুনযুক্ত দোআঁশ মাটিতে এই চাষটা খুব ভালো হবে। আচ্ছা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, পাঞ্জাব, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীরে এটা চাষ হয়। এর ভিতরে উত্তরপ্রদেশ গম উৎপাদনে ভারতে প্রথম, অর্থাৎ ভারতের মধ্যে সব থেকে বেশি গম উৎপাদন কারা করে? উত্তরপ্রদেশ করে। আচ্ছা, এই গম উৎপাদন যখন আসবো, গম উৎপাদনে আস্তে আস্তে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে সবুজ বিপ্লব সম্পর্কে। সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লবটা হচ্ছে আমাদের ভারতবর্ষ যখন সবে স্বাধীন হয়েছে, ঠিক আছে, ভারতবর্ষ যখন সবে স্বাধীন হয়েছে, 2-5 বছর কি 10 বছর হয়েছে, এমন সময় ভারতে কিন্তু খাদ্য সংকট দেখতে পাওয়া যায়। তখন মানুষের কাছে চাষাবাদ করার মতো পরিস্থিতি ছিল না। মানুষ কত চাষ করবে? চাষ করছে কিন্তু মানুষের উৎপাদন ভালো হচ্ছে না, দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, মানুষের খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, পুষ্টি ভালো হচ্ছে না। তো এমন সময় কি হয়, 1960-এর দশকের দিকে, 1960 কিংবা 1966 সাল নাগাদ একজন ব্যক্তি যার নাম হচ্ছে এম.এস. স্বামীনাথন, ইনি কি করেন? এম.এস. স্বামীনাথন তিনি কৃষকদের বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলে যে সমস্ত কৃষকরা ছিল, তাদেরকে উচ্চ ফলনশীল বীজ এনে দেন। উচ্চ ফলনশীল বীজ, গমের কিছু উচ্চ ফলনশীল বীজ আছে, IR-18, সুজাতা, বিভিন্ন উচ্চ ফলনশীল বীজ আছে, এইগুলো তিনি তাদের এনে দেন এবং তাদেরকে যে আমাদের আধুনিক কৃষি পদ্ধতি অ্যাডপ্ট করার কিন্তু সালাহা দেন। আধুনিক যে কৃষি পদ্ধতি, সেই আধুনিক কৃষি পদ্ধতি তাদেরকে কি করেন? আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ করা শেখান তিনি, তাদেরকে ট্রেন করেন। এবং এর ফলে কি হয়, আমাদের ভারতে পরবর্তী কয়েক বছর পরে গিয়ে আমাদের ভারতে কিন্তু কৃষিজাত যে দ্রব্য, বিশেষ করে গম, এটার উৎপাদন খুব বেশি বেড়ে যায়। গম জাতীয় ফসলের উৎপাদন কি হয়? খুব বেড়ে যায়। এইটাকে আমরা বলে থাকি সবুজ বিপ্লব। আমাদের ভারতে যখন এই খাদ্যশস্য গমের উৎপাদন খুব বেশি হয়েছিল, বিশেষ করে, এটাকে সবুজ বিপ্লব বলা হয়। আচ্ছা, প্রশ্ন থাকতে পারে সবুজ বিপ্লব কোথায় হয়েছিল? পাঞ্জাব হরিয়ানাতে হয়েছিল। কখন হয়েছিল? 1960-এর দশকে। খাতায় লিখে নেবে 1966 সাল নাগাদ বা 1960-এর দশকে এটা হয়েছিল। অনেক সময় দশক থেকে প্রশ্ন দিতে পারে। কে করেছিলেন? এম.এস. স্বামীনাথন। এই জন্য এম.এস. স্বামীনাথন হচ্ছে ভারতীয় সবুজ বিপ্লবের জনক, ভারতীয় সবুজ বিপ্লবের জনক হিসাবে পরিচিত। তিনি যেহেতু সবুজ বিপ্লবে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এই কারণে তাকে 2024 সালে ভারত সরকার ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন দিয়ে সম্মানিত করেছেন। তিনি 2024-এ ভারত রত্ন পেয়েছিলেন। বুঝেছো? আচ্ছা, এটা গেল গম। এরপরে চলে এসো জোয়ার, বাজরা, রাগি। এই জোয়ার, বাজরা, রাগি এগুলোকে আমরা একত্রে কি বলি জানো? এগুলোকে বলা হয় মিলেট ফসল, মিলেট জাতীয় ফসল। মিলেটটা কি? মিলেটটা সাধারণত যে অঞ্চলে কম বৃষ্টিপাত হয়, অর্থাৎ মনে করো রাজস্থান, কর্ণাটক রাজ্য, মহারাষ্ট্র রাজ্যের পূর্বভাগ, যেখানে কম বৃষ্টিপাত হয়, সেই কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ধান চাষ করা যাবে না, যেহেতু ধানের জন্য বেশি বৃষ্টিপাত প্রয়োজন। গমও চাষ করা যাবে না, কারণ গমের জন্য কি দরকার? দোআঁশ মাটির দরকার। তাহলে ওই অঞ্চলে কি চাষ হবে? কি চাষ হবে? যেখানে অনুকূল পরিবেশ নেই, সেখানকার মানুষ কি খেয়ে বেঁচে থাকবে? তারা সেখানে চাষ করা শুরু করলো জোয়ার, বাজরা, রাগি। এগুলোকে মিলেট বলা হয়ে থাকে। বুঝেছো? তো জোয়ার, বাজরা, রাগি এগুলোকে মিলেট বলা হয়। এর উষ্ণতা কিছু প্রয়োজন হয়, মুখস্থ করতে হবে না, এসব মুখস্থ পরীক্ষায় আসবে না। রাগির জন্য কি লাগে এসব আসবে না। এটা বেলে মাটি বা বেলে যুক্ত দোআঁশ মাটিতে এটা মানে চাষ হয়ে থাকে সাধারণত। এই মাটি মানে
কি বলা হয় মিলেট জাতীয় ফসল। দেখো জোয়ার উৎপাদন সব থেকে বেশি হয়ে থাকে আমাদের মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্র হচ্ছে ফার্স্ট 1 নম্বর পজিশনে এসে থাকে জোয়ার উৎপাদনে। এছাড়া কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যেও জোয়ার উৎপাদিত হয়। বাজরা, বাজরা হচ্ছে রাজস্থান ফার্স্ট, রাজস্থান হচ্ছে 1 নম্বর পজিশনে এসে থাকে বাজরা উৎপাদনে। খাতায় লিখে ফেলো বাজরা উৎপাদন, আমি লিখছি না নতুন করে, মুখে বলছি, এটা খাতায় নোট করবে। বাজরা উৎপাদনে প্রথম কোন রাজ্য? রাজস্থান। রাগি, রাগি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক। কর্ণাটক ভারতের সব থেকে বেশি রাগি উৎপাদন করে, প্রতিটা নাম ফার্স্টেই দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এরাও রাগি উৎপাদন করে। তো এই যে জোয়ার, বাজরা, রাগি এগুলো মিলেট ফসল। এরপরে চলে আসো ডাল জাতীয় ফসল। ডাল একটা কি বললাম, বিশেষ করে ডাল ভারতে অনেক ধরনের হতে পারে, ঠিক আছে। ডাল অনেক ধরনের হয়ে থাকে, হ্যাঁ, ছোলার ডাল হতে পারে, মসুর ডাল হতে পারে, কলুইয়ের ডাল হতে পারে, তারপরে আরো ডাল আছে না, যেমন প্রচুর ডাল আছে, বিভিন্ন ধরনের ডাল দেখতে পাওয়া যায়। মটরশুটির যে ডাল হয় ওটা একটা ধরনের ডাল। তো বিভিন্ন ধরনের ডাল হতে পারে, ভারতে চাষ হয়। ডাল দোআঁশ মাটি এবং কালো মাটিতে ভালো চাষ হয়। ডাল ভারতের সমস্ত রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে চাষ হয়ে থাকে। ডালটা অত ডিটেলসে পড়তে হবে না, ধান গমটা ভালো করে পড়বে। আচ্ছা, এরপরে চলে আসো আখ। আখ কোথায় চাষ হয়? আখ চাষ হয়ে থাকে, এটার জন্য খুব সমৃদ্ধ নাইট্রোজেন সমৃদ্ধ দোআঁশ মাটির প্রয়োজন হয়। আর এই আখ চাষের জন্য উষ্ণতা, আমাদের ভারতের যে উষ্ণতা সেটা হলেই হয়ে যাবে। ভারতের গড় উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সেটার মধ্যে মানে আখ উৎপাদন হতে পারে। এই কারণে আখ ভারতের মোটামুটি সব রাজ্যেই দেখতে পাওয়া যায়। বৃষ্টিপাত 100-150 সেমি হলেই হয়। আচ্ছা, এটা উন্নত জল নিকাশি ব্যবস্থা যুক্ত, নাইট্রোজেন যুক্ত, পটাশ সমৃদ্ধ দোআঁশ মাটিতে চাষ হয়ে থাকে। আর এটা কোথায় চাষ হয়? উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, এমনকি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আখ চাষ হয়। আচ্ছা, এর মধ্যে উত্তরপ্রদেশকে আমরা বলে থাকি, উত্তরপ্রদেশ যেহেতু ভারতের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আখ উৎপাদন করে, ভারতের সব থেকে প্রধান আখ উৎপাদক কোনটি? উত্তরপ্রদেশ। এই কারণে উত্তরপ্রদেশকে বলা হয়ে থাকে, উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের চিনির বাটি। ভারতের চিনির বাটি, এটাকে আমরা বলে থাকি উত্তরপ্রদেশকে, বুঝেছো? সুগার বাউল বা চিনির বাটি বলা হয়, খুব বেশি পরিমাণে যেহেতু এটা কি করে? আখ উৎপাদন করে। এরপরে চলো পাট। পাট হচ্ছে একটা তন্তু ফসল। পাটটা কি একটা তন্তু ফসল। তো এই যে পাট তন্তু ফসল, এই পাট ফসলটা এটা পলিযুক্ত কাদামাটি এবং দোআঁশ মাটিতে চাষ হয়ে থাকে। এটা পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশাতে চাষ হয়। পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম। পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে দেশের মধ্যে। তো দেশের সব থেকে বেশি পাট উৎপাদন কোন রাজ্য উৎপাদন করে? পশ্চিমবঙ্গ রাজ্য। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলবো তোমাদের, এই পাট থেকে অনেক জিনিস তৈরি হয়, পাট জাতীয় বিভিন্ন উপজাত দ্রব্য তৈরি হয়ে থাকে, তাই তো? দেখো, এই যে পাট আমাদের ভারতে চাষ হয়, এই পাটটা বিশেষ করে আমাদের ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেও চাষ হয়। বাংলাদেশকে আমরা বলে থাকি সোনালী তন্তুর দেশ। পাটকে কিন্তু আমরা বলে থাকি সোনালী তন্তু, আর বাংলাদেশকে আমরা বলি সোনালী তন্তুর দেশ, তাই তো? একদমই। চলো, হ্যাঁ, তো বাংলাদেশ কিন্তু পুরো বিশ্বের মধ্যে পাট উৎপাদনে প্রথম, আর ভারতের পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম। দুটোর মধ্যে পার্থক্য আছে। তুলো, যেটাকে কার্পাসও বলেছি আমরা, উন্নত জল নিকাশি ব্যবস্থা, এবং কালো মাটি, যেটাকে রেগুর বললাম আমরা একটু আগে। কালো মাটির আরেকটা নাম কি? রেগুর। সেই মাটিতে এটা চাষ হয়ে থাকে। চুন এবং ফসফেট যুক্ত কালো মাটি বা রেগুর মাটিতে এটা চাষ হয়। মহারাষ্ট্র, গুজরাট বা ইত্যাদি রাজ্যে এটা চাষ হয়ে থাকে। চা, চা উন্নত জল নিকাশি ব্যবস্থা, ঢালু জমি, হিউমাস সমৃদ্ধ মাটিতে, বিশেষ করে পাহাড়ি মাটিতে এটা কিন্তু চাষ হয়ে থাকে। হিউমাস, হিউমাস মানে বুঝতে পারছো? একটা মেয়ে জিজ্ঞাসা করছিল, স্যার হিউমাস সমৃদ্ধ মানে কি? হিউমাস সমৃদ্ধ মানে হচ্ছে খনিজ সমৃদ্ধ। যখন কোনো মাটিতে গাছের পাতা বা ইত্যাদি পড়ে এক ধরনের মানে উর্বর মৃত্তিকা তৈরি করবে, সেটাকে হিউমাস মৃত্তিকা বলা হয়, ঠিক আছে? এটা হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা আমরা বলি। তো এই যে হিউমাস মৃত্তিকাতে এটা খুব ভালো চাষ হয়। এটা অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ইত্যাদি রাজ্যে চাষ হয়। এর মধ্যে অসম হচ্ছে, অসম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য।
ঠিক আছে, মানে ভারতের মধ্যে চা উৎপাদনে প্রথম কোন রাজ্য মনে রাখবে, সেটা হচ্ছে আসাম রাজ্য চা উৎপাদনে প্রথম। তাহলে স্যার পশ্চিমবঙ্গ কোন পজিশনে? পশ্চিমবঙ্গ সেকেন্ড পজিশনে আসে, দ্বিতীয় পজিশনে আসে। পশ্চিমবঙ্গের দার্জিলিং চা এটা পশ্চিমবঙ্গে প্রধান উৎপাদক, মানে পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টে চাটা প্রধানত উৎপাদিত হয়। এগুলো বেসিক জিনিস তোমরা জানো। স্যার আখ উৎপাদনে যদি উত্তরপ্রদেশ প্রথম হয়, তাহলে চিনি উৎপাদনে কোন রাজ্য প্রথম? এফসকে ফাইম ভাই, এত স্প্যাম তোমাকে ব্লক করবো কিন্তু এমডি ফাইম বলছি। 30-40টা আমি পড়াচ্ছি একটা জিনিস, তুমি 30-40টা এখানে স্প্যাম করে দিচ্ছ। আচ্ছা একটা জিনিস বলি, তোমাদের ওই জিনিসগুলো প্রয়োজন নেই, আমি পড়াবো ডিটেলসে যাব। ভারতে প্রথম চিনির কল কোথায় স্থাপিত হয়, কি হয়, একটাও কিন্তু মাথার উপর দিয়ে যাবে না বলে দিচ্ছি, ঠিক আছে? একটাও কিন্তু মাথার উপর দিয়ে যাবে না। ও বলছে আখ উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ, তাহলে চিনি উৎপাদনে প্রথম। এই জিনিসটা আমি বলি, আখ উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, চিনি উৎপাদনে প্রথম মহারাষ্ট্র। কেন? কারণ মহারাষ্ট্রে চিনির কল বেশি, চিনির কল বেশি, এই কারণে চিনি উৎপাদনে মহারাষ্ট্র বেশি। এই জিনিসটা বললে তোমরা বুঝতে পারবে না, জীবনে ওখান থেকে পরীক্ষায় প্রশ্নও আসবে না তোমাদের। কেন? তোমরা একটা বিষয় বুঝতে হয় নাকি। এত কেন ভাই ব্লক, মানে তোমাকে ব্লক করতে হবে না, এত স্প্যাম একটা কোশ্চেন করলে হয়, বারবার স্প্যাম করার কি দরকার? মানে অনেকের কমেন্ট আছে তো সবার, তুমি চ্যাট জুড়ে যদি থাকো, আমি বাকিদের পড়াচ্ছি না, তোমার পড়াচ্ছি শুধু। প্রশ্নের এমন নয় তোমার জবাব দিচ্ছি না। চলো প্রশ্ন করবে, কিন্তু একটা কমেন্ট কিংবা দুটো কমেন্ট, ঠিক আছে, ও একসাথে পরপর মানে লিখে পরপর স্প্যাম করতে থাকে। স্যার বোরো ধান তো শীতকালে শস্য, বোরো ধান শীতকালে কি জানি, আমি তো জানি না। বোরো ধান শীতকালে চাষ হয়, আমি তো জানি গ্রীষ্মকালে চাষ হয়। বোরো ধান তো গ্রীষ্মকালের দিকে চাষ হয়, শীতকালে শীতের দিকে চাষ হয় না, গরমকালে হয়ে থাকে বোরো ধানটা চাষ, গরমের দিকে তোলা হয় বোরো ধান। আমাদের বাড়িতেও চাষ হয়, বুঝেছো? আমি একটু জানি, হ্যাঁ একটু ভালোই জানি।